অন্ধকার রাত, মেঘে ঢাকা আকাশ, বিদ্যুতের ঝলকে হঠাৎ দেখা যায় শিউলি গাছের নিচে রক্ত জবার গন্ধ। শ্যামনগরের গ্রামের মানুষ বিশ্বাস করে যে বাড়ির রক্ত জবা শুকিয়ে যায় সেই বাড়িতে মৃত্যুর ছায়া নেমে আসে। কথিত আছে 1 শতাব্দী আগে জমিদারের মেয়ে জবা প্রেম করেছিল এক নিম্ন বর্ণের ছেলের সাথে। সমাজ আর পরিবারের লজ্জা ঢাকতে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই রক্ত জবা গাছের তলায়। মরার আগে জবা অভিশাপ দিয়েছিল, যতদিন না এই গাছের রক্ত সঞ্চিত হবে ততদিন শান্তি পাবে না এই জমিদার বাড়ি। তারপর থেকে একে একে নিখোঁজ হয়েছে বহু মানুষ। গ্রামের লোকেরা বলে রক্ত জবার পাপড়ির ভেতরে ভোরবেলায় দেখা যায় এক নারীর শূন্য চোখ। কিন্তু 3 শহরে বন্ধু অভিজিৎ, সৌমেন আর রানা এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তারা প্রমাণ করতে চায় ভূত বলে কিছু নেই। তাই এক ঝড়ের রাতে তারা ঢুকে পড়ে পরিত্যক্ত জমিদার বাড়িতে। তারপর দরজা বন্ধ হয়ে যায় নিচ থেকে। সিঁড়ির মাথায় দেখা যায় সাদা শাড়ির নারী। বাক্সের ভেতর থেকে ভেসে আসে নারী কণ্ঠের আর্তনাদ, আমায় মুক্তি দাও, রক্ত দাও, নয়তো তোমরা মরবে। সেই রাত কি শুধু ভয়ের ছিল, নাকি শতাব্দী পুরনো অভিশাপের নিষ্ঠুর সত্য? রক্ত জবার ফুল কি সত্যি মানুষের রক্ত চায়? তারা কি বেঁচে ফিরতে পারবে, নাকি আজ রাতেই খুলে যাবে মৃত্যুদ্বার? অভিজিৎ, সৌমেন আর রানা বিকেলের দিকে নদীর ঘাটে বসেছিল। সূর্য তখনও ডোবেনি, কিন্তু কালো মেঘ এসে চারদিক ঢেকে ফেলেছে। দেখেছিস লোকজন কেমন আতঙ্কে আছে? সৌমেন বলল। রানা হেসে উঠল, আরে এসব পুরনো গল্প, ভূত টুত বলে কিছু হয় নাকি? অভিজিৎ বলল, আজ রাতেই বড় মশাইদের বাড়ি ঘুরে আসবো, প্রমাণ হয়ে যাবে সব ভুয়ো। সন্ধ্যার পর তারা লণ্ঠন আর টর্চ নিয়ে বেরোলো। বাতাসে নদীর গন্ধ, কাদা আর শ্যাওলার মিশ্রণ। গ্রামের পথে একটা রক্তজবা গাছ হাওয়ায় দুলছে। হঠাৎ সোমেন দেখলো ফুলের পাপড়ি নড়ছে, যেন কেউ ফিসফিস করছে। দেখলি? সোমেন থেমে গেল। রানা বলল, হাওয়ায় ফুল নড়ছে আর কি। অভিজিৎ হেসে উঠল, কিন্তু অদ্ভুত একটা শিষ্যের তাদের গা বয়ে গেল। রাত 9টার দিকে তারা পৌঁছালো জমিদার বাড়ির বিশাল লোহার ফটকের সামনে। ফটকটা অর্ধেক খোলা, যেন কেউ তাদের অপেক্ষা করছে। ভেতরে ঢুকতেই শেয়ালের ডাক শোনা গেল। বাড়িটার দেওয়াল ভেঙে পড়েছে, উঠোনে বড় রক্তজবা গাছ। লণ্ঠনের আলো দেখা গেল দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন, শুকনো রক্তের মতো দাগ। রানা ফিসফিস করে বলল, এগুলো কে করলো? অভিজিৎ টর্চ তুলে দেওয়ালের দিকে তাকালো। হঠাৎ মনে হলো দাগগুলো দিয়ে যেন একটা মুখ গঠিত হয়েছে। চল ভেতরে যাই, সোমেন বলল, কিন্তু তার গলাটা একটু ভয়ে কাঁপছিল। তারা সিঁড়ি বেয়ে ওপরতলায় উঠল। মেঝের কাঠ ভাঙা, হাওয়ায় ঝাপটায় দরজাগুলো ঠক ঠক করে বাজছে। হঠাৎ করিডোরের শেষে দেখা গেল একটা সাদা শাড়ি পরা মহিলা। মুখ দেখা যাচ্ছে না, শুধু চুল ঝুলছে। রানা চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। মহিলাটা হঠাৎ করিডোরের ভেতরে মিলিয়ে গেল। তারা তিনজনই ভয় পেলেও সাহস করে ঘরের ভেতর ঢুকলো। ঘরের মাঝখানে একটা কাঠের বাক্স, তার উপর শুকনো রক্ত জবা ছড়ানো। অভিজিৎ বাক্স খুলতে ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, আমায় মুক্তি দাও, রক্ত দাও, নয়তো তোমরা মরবে। সোমেন হঠাৎ দেখলো দেওয়ালের আয়নায় তাদের প্রতিচ্ছবি নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে 3টি রক্তমাখা লাশ। এ কি? সুমিন চিৎকার করে উঠল। রানা বাক্সটা বন্ধ করতে গেল, কিন্তু তখনই লণ্ঠন নিভে গেল। চারদিক পুরোপুরি অন্ধকার। বাইরে ঝড় শুরু হয়েছে। হঠাৎ ঘরের দরজার নিচ থেকেই বন্ধ হয়ে গেল। তারা শুনতে পেল কারো পায়ের শব্দ, কিন্তু সেটা মেঝেতে নয়, ছাদের ওপর দিয়ে হাঁটছে। তারপর ছাদ থেকে টপ টপ করে পড়তে লাগলো রক্ত। অভিজিৎ হঠাৎ পুরনো ডায়েরি খুঁজে পেল সেই ঘরের ভেতরে। ডায়েরির পাতায় লেখা 1897, বড়মশাইয়ের কন্যা জবা, জমিদারের লোভের বলি। তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল রক্তজবা গাছের তলায়, কারণ সে প্রেম করেছিল একজন নিম্নবর্ণের ছেলের সাথে। অভিশাপ দিয়েছিল, যতদিন না নির্দোষ রক্ত গাছ সঞ্চিত হবে ততদিন এই বাড়িতে শান্তি ফিরবে না। তারা বুঝলো জবা এখন প্রতিশোধ নিচ্ছে। হঠাৎ রানার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোতে লাগলো। তার চোখ লাল হয়ে গেল, যেন কেউ তাকে গ্রাস করে নিয়েছে। রক্ত দাও,
গাছকে রক্ত দাও। রানা এই কথা বলে অচেতন হয়ে পড়ল। অভিজিৎ আর সোমেন রানাকে টেনে বাইরে আনলো, কিন্তু দেখলো ফটক বন্ধ। তখনই সাদা শাড়ির নারী জবা তাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখ নেই, মুখ নেই, শুধু একখানা রক্ত জবা ফুলের মতো ফাঁকা গর্ত। সে হাত তুলে বলল, আমায় মুক্তি দাও। তারা বুঝলো গাছের গোড়ার রক্ত না দিলে সে তাদের ছাড়বে না। সোমেন নিজের হাত কেটে দিল। রক্ত পড়তে লাগলো গাছের গোড়ায়। হঠাৎ ঝড় থেমে গেল। মহিলার মুখে যেন হাসি ফুটলো। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের আধারে। ভোরে তারা বাড়ি ফিরল, কিন্তু রানা তখনও জ্ঞানহীন। গ্রামের মানুষ বলল, তোমরা বেঁচে ফিরেছো, কিন্তু ওই গাছে কেউ কাটতে পারবে না। সেই রাতের পর থেকে বড়মশাইদের বাড়ি আর নিস্তব্ধ নেই। মাঝে মাঝে শোনা যায় রক্ত জবা ফুল হাওয়ায় ফিসফিস করছে, যেন কারোর নাম ধরে ডাকছে। আর গ্রামের লোকেরা এখনো বিশ্বাস করে, যদি রক্ত জবা গাছ শুকিয়ে যায় তবে আবার বিপদ আসবেই।